ভারতীয় জাদুঘর ছাড়িয়ে ধর্মতলার দিকে যেতে গেলে ডান দিকের প্রথম যে রাস্তাটি ঢুকে যাচ্ছে সেটি আজ সদর স্ট্রিট নামে পরিচিত। যদিও এই রাস্তার আদি নাম ছিল ফোর্ট স্ট্রিট। উইলিয়াম ফোর্ট সাহেবের বাগান বাড়ি ছিল এই রাস্তাতেই। 1783 সাল নাগাদ নির্মাণ হওয়া এই পাকা বাড়িটি ফোর্ট সাহেব কিনেছিলেন শেখ রমজানের থেকে। যদিও আরও পরে 1789 নাগাদ এই রাস্তার নতুন নামকরণ হয় পিটার স্পিকের স্মরণে স্পিক স্ট্রিট। ফোর্ডের বাড়ির মালিকানা পরবর্তীতে মাউন্ট পরিবার, ডেভিড এজরা এবং সার্কিসের হাতবদল হয়ে দীর্ঘদিন ভায়োলেট স্মিথ এবং তার উত্তরসূরিদের হাতেই ছিল। এখানেই এই ফোর্ট সাহেবের বাগান বাড়িতেই আজ এলগিন ফেয়ারল্যান্ড হোটেল। সুদূর টার্কি থেকে এখানে 1933 বা 34 সাল নাগাদ আর্মেনীয় রোজি সার্কিট পরিবার নিয়ে চলে এসেছিলেন। প্রথমে ম্যাডাম সার্কিস অ্যাস্টোরিয়া হোটেলটি কিনলেও পরবর্তীতে তিনি ফেয়ারল্যান্ড হোটেল কিনে নেন। 1962 নাগাদ তার কন্যা ভায়োলেট স্মিথ এই হোটেলের মালিকানা লাভ করেন। তারপর নিজস্ব দক্ষতা এবং কর্মকুশলতা দিয়ে হোটেলকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। সাথে ট্রেড সাহেবও তার এই অর্ধাঙ্গিনীর কাজে যথেষ্ট সাহস জুগিয়েছেন। ম্যাডাম ভায়োলেটকে অনেকেই ডাচেস অফ সাদার স্ট্রিট আখ্যায়িত করেছেন, কারণ আভিজাত্য, নান্দনিকতা এবং আধুনিকতার মিশেল হোটেলের বহু কোণায় আজও চোখে পড়ছে। এই হোটেলের সাথে জড়িয়ে আছেন এক বলিউডি সুপারস্টার। কলকাতাতেই জন্মানো শশী কাপুর এই হোটেলেই প্রথম জেনিফারের সাথে সাক্ষাৎ করেন। আদতে ব্রিটিশ কেন্ডাল ফ্যামিলির জিওফ্রি কেন্ডাল এবং তার স্ত্রী বহুদিন শেক্সপিয়ারিয়া নামক থিয়েটার গ্রুপের ভারত ভ্রমণের সৌজন্যে এই হোটেলে স্থায়ীভাবে বসবাস করেছেন। এদিকে পৃথ্বী থিয়েটারের জন্য কলকাতায় তখন হাজির শশী। তাদের আদরের কন্যা জেনিফার বলিউড নক্ষত্রের সঙ্গে মায়াজালে আবদ্ধ হলেন, যার সাক্ষী হলো ফোর্ট সাহেবের এই বাগানবাড়ি। পরবর্তীতে যে সম্পর্ক ঘটনা পরম্পরায় প্রেম এবং বিবাহে রূপান্তরিত হলো। জেমস আইভারি এবং ইসমাইল মার্চেন্টের বিখ্যাত ছবি শেক্সপিয়ারওয়ালার সঙ্গীত পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। সেই সূত্রেই শশী এবং ফেলিসিটি ক্যান্ডেলের অভিনয় করার এই সৌজন্যে এই হোটেলে মানিকবাবুর পদধূলিও পড়েছে। হোটেলের 17 নম্বর ঘরটি আজও শশী কাপুরের স্মৃতিতে উৎসর্গীকৃত। বহু অতিথির মধ্যে ফরাসি লেখক ডমিনিক লেপার এবং তার লেখা সিটি অফ জয় বইটি এই হোটেলের সাথে বিশেষভাবে জড়িত। গুন্টার গ্রাস কিংবা ক্লাইভ অ্যান্ডারসনের স্মৃতি বিজড়িত এই হোটেল 2014 পর্যন্ত ভায়োলেট স্মিথ নিজেই নিপুণভাবে দেখভাল করেছেন, কিন্তু তার মৃত্যুর পর 2018 নাগাদ কন্যা জেনিফার ফাউলার ওবেরয় গ্রুপকে বিক্রি করে দেন। সেই থেকেই যথাযথ রক্ষণাবেক্ষণের পর এলগিন ফেয়ারল্যান্ড হোটেল সিন্স 1783 নামেই এই হোটেল জলজল করছে। এবার এই হোটেল ছেড়ে মির্জা গালিব স্ট্রিটের দিকে যদি একটু এগিয়ে দেওয়া যায়, তবে ডান হাতে রবীন্দ্রনাথের মূর্তি দেখে মোটেই অবাক হবেন না। জানবেন তিনি নিশ্চয়ই এই রাস্তাতে কোনো অংশে কোনো সময় ছিলেন। দেওয়ানি আদালতের সূত্রে জেগে ওঠা সদর স্ট্রিটের এই 10 নম্বর বাড়িতেই তার জ্যোতিদাদা অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্ত্রী কাদম্বরী এবং আদরের রবিকে নিয়ে এই বাড়িতে ভাড়াটে হিসেবে ছিলেন। সাথে থাকতেন ইন্দিরা দেবী চৌধুরানী। এই বাড়িতেই সৃষ্টি হলো সেই কালজয়ী নির্ঝরের স্বপ্নভঙ্গ, যা পরবর্তীতে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। সেই আদি বাড়ি আজ নেই। কালের নিয়মে গড়ে উঠেছে সুউচ্চ অট্টালিকা, নাম হয়েছে হোটেল প্লাজা। এই বাড়ি নিয়ে রবীন্দ্রনাথের বক্তব্য ফিরে দেখার আগে অ্যালেন গিন্সবার্গকে নিয়ে একটু গল্প করা যাক। হাংরি আন্দোলনের পুরোধা মলয় রায়চৌধুরী কিংবা শক্তি সুনীল বহু গুণীজনের সঙ্গে আলাপকালে কলকাতাকে নতুনভাবে চিনতে পেরেছিলেন অ্যালেন গিন্সবার্গ। সদর স্ট্রিটে 60-এর দশকের উত্তাল সময় থাকাকালীন তার লেখা বিখ্যাত কবিতা লাস্ট নাইট ইন ক্যালকাটা একটি উল্লেখযোগ্য অধ্যায়। সদর স্ট্রিটের এত ইতিহাস মনে পড়লেই গুনগুন করে গাইতে ইচ্ছে হয়, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। তবে আজকের গল্প শেষ করার আগে রবীন্দ্রনাথের কিছু উদ্ধৃতি দেখে নেওয়া যাক। তিনি সদর স্ট্রিটে থাকাকালীন লিখছেন যে সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম, তখন সেই গাছগুলির পল্লবান্তরাল হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম একটা অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উচ্চারিত হইয়া বহিয়া চলিল। কিন্তু সেই দিন কি জানিত এই কবিতায় আমার সমস্ত কাব্যের ভূমিকা লেখা হইয়াছে।